কয়লা পাচারের সঙ্গে ইডি যে ফাইল ডাকাতি করেছিল সেইটা নিয়ে একদম ঢুকছে তৃণমূলের অ্যাকাউন্টে 12:30 বেজে গেছে, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। প্রত্যেক কটা এক 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 করে দেবো, কিন্তু তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। গতকালই আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি যেটা লাইভ করেছিলাম বা আপনাদের জানিয়েছিলাম যে আমার নামে একটা পুলিশের আবার নোটিশ হয়ে গেছে নতুন করে, সেই কেসটার কি হলো। দেখুন, প্রথম কথা হচ্ছে ওই কেসটা টেকনিক্যালি মেরিটে কোনো রকম দাঁড়ায় না, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কেসটা হয়েছে এরপর আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে আমার বন্ধু মানব গুহ, যাকে যেটাতে আমি সাহায্য করেছি, সে কোথায় আছে। আপনাদের কাছে জোর হাত করে বলছি, মানব এবং আমার বন্ধুত্ব অটুট আছে, থাকবে, এবং প্রত্যেক ব্যাপারে কাইন্ডলি মানব গুহকে এইভাবে টানবেন না। উনি একজন বিধায়ক হয়েছেন এবং ওনার এলাকায় উনি দায়িত্ব নিয়ে যথেষ্ট কাজ করছেন। ওনার কোনো দায় ঠেকা পড়েনি যে শুদ্ধশীল ঘোষ ওর বন্ধু হয় এবং সেই জন্য কোনো বিপদে পড়লেই বাঁচবে। প্রথম কথা, এটা কোনো বিপদ ছিল না। দ্বিতীয় কথা, আপনাদের জানিয়ে রাখি, হ্যাঁ, মানব গুহ আমার লাইভ দেখেছে এবং সেই লাইভ হওয়ার সাথে সাথেই সে ফোন করেছিল আমাকে। ফোন করার পর বলে যে আমাকে পাঠাও সমস্ত কিছু যা তোমাকে পাঠিয়েছে। আমি মানবকে পাঠাই এবং সংশ্লিষ্ট থানায় ফোন করে, সেই থানা নাকি জানিয়েছে যে পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে এবং আপাতত যেটা জানিয়েছে নাকি কেস ক্লোজড হয়ে গেছে। বাট আমি কোনো অফিসিয়াল তার নোটিফিকেশান পাইনি এবং আমি এই কেসটা নিয়ে আর বেশি হইচই করব না। পুলিশের তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি আবার সামনের দিনে আসে তখন আমি সেটা নিয়ে কথা বলবো, কেননা আমিও এটা বিশ্বাস করি যে সরকারটা সবে এসছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যথেষ্ট তৎপরতার সঙ্গে চারিদিকটা ব্যালেন্স করার চেষ্টা করছেন। অনেক অনেক ঝামেলার মধ্যে তিনিও আছেন এবং যেহেতু তিনি পুলিশ মন্ত্রী, এই কিছু আহাম্মক এখনও সিস্টেমের মধ্যে ঢুকে আছে যারা এই বদমাইশিটা করার চেষ্টা করছে, তার জন্য ওনার কোনো রকম কোনো খারাপ হোক বা ওনাকে কোনো অস্বস্তিতে পড়তে হোক। সুতরাং এই কেসের আর কোনো রকম কিছু নেই। এই কেস টেকনিক্যালিই দাঁড়ায় না। যে পুলিশ করেছে, আমি যদি চাই এই মুহূর্তে তাকে কোর্টে টেনে নিয়ে গেলে না অনেক কিছু তার ঝামেলা হয়ে যাবে। যাই হোক, সেসব আলাদা প্রসঙ্গ। এবার আসি তৃণমূল প্রসঙ্গে। ওই সাড়ে সতী দশা বলছি না, সেই জায়গাটা এক এক করে বলছি। এই তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতা চালিয়েছে, এদের একটাই জায়গা ছিল যে গাজোয়ারি কাকে বলে। আমরা ক্ষমতা আছি, বাপের জমিদারি চলছে, আইন আদালত ওসব কিছু মানার দরকার নেই, আমরা যেটা বলবো সেটাই শেষ কথা, আমরা যেটা বলবো সেটাই আইন। সুতরাং সেই গাজওয়ারি তারা দেখিয়েছিল। এবং আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে ওই ফেরেববাজ ভাইপো, সে বলতো না ওসব বিচার টিচারের দরকার নেই, মাথার এইখানে এনকাউন্টার করে দাও। মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি একাধিকবার বলেছে এই যে মহামান্য বিচারপতিরা বসে আছেন তাদের রায়ের কপি নাকি বিজেপির অফিস থেকে লিখে দেওয়া হয় আর সেটাই তারা পড়েন। এগুলো অর্ধেক লোক সব বিজেপি হয়ে গেছে। তো এই জায়গা থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে কোনো কন্টেম্প্ট অফ কোর্ট কোনো দিন করেনি, ফলে খুব বেড়ে গিয়েছিল এরা। কিন্তু এবার এদের যে স্বাদের 21শে জুলাই আছে, মানে যেটা ওই পাগলু ড্যান্সের দিবস, যেটা ডিম ভাতের দিবস, এবার সেটা ধর্মতলায় হবে না কেওড়াতলায় হবে, লোকে যেটার খোঁজ নিচ্ছে, তো সেইটা নিয়ে পড়ে গেছে এরা ভীষণ বিড়ম্বনায়। কী বিড়ম্বনায় পড়েছে? 2018 সালে মহামান্য কলকাতা হাইকোর্টের একটা রায় ছিল। সেই রায়ে বলা ছিল যে কোনো এরকম রাজনৈতিক দল তারা যদি সভা সমিতি করে সম্পূর্ণ রাস্তা ব্লক করে, বড় রাস্তা ব্লক করে, তারা এটা করতে পারবে না। সেখান দিয়ে পথচারীদের যাওয়ার ব্যবস্থা, গাড়ি যাওয়ার ব্যবস্থা এবং সবথেকে বড় কথা অ্যাম্বুলেন্সের যাওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু পিসিমণি আর ভাইপোমণি, এই রাজ্যের দুই জমিদার, অঘোষিত জমিদার ভাবতো যারা নিজেদেরকে, 2025 সালেও যে 21শে জুলাই প্রোগ্রামটা করেছিল এই জায়গা থেকেই তারা করেছিল। সেইটা নিয়ে একটি মামলা হয়েছে এবং এই মামলা বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করেছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে বলা হয়েছে। আগামী 23 জুলাই এই মামলার শুনানি আছে। এরা ফিজিক্যালি অ্যাপিয়ার নিশ্চয়ই করবে না, আইনজীবী পাঠিয়ে ব্যাপারটাকে সামলে দেওয়ার চেষ্টা করবে। বাট যে মোড দেখা যাচ্ছে তাতে যথেষ্ট রকম ঝাড় খাবার জায়গা আছে এবং এইভাবে আদালত অবমাননা করার জন্য এদের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্ট স্টেপ নিক, এটা কিন্তু আইনজীবী মহলের একটা বড় অংশ চাইছে। এবং সত্যিই যদি কন্টেম্প্ট অফ কোর্ট এটা প্রুভ হয়ে যায় এবং সেখানে আদালত যদি ব্যবস্থা নিতে চায়, অনেক কষ্ট অনেক শনি এখন এই পিসি ভাইপোর কপালে নাচছে, সেটা এখন থেকেই লিখে বলে দেওয়া যেতে পারে। কিন্তু এর থেকেও যে সর্বনাশের জায়গাটা না, সেটা আজকে হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের ফান্ড, যেটা ওই অরূপ বিশ্বাস, মেসি বিশ্বাসের ভাই অরূপ বিশ্বাস, যে গিয়ে এইচডিএফসি ব্যাঙ্ক না কি একটা এদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেখানে বলেছিল ট্রানজ্যাকশান ফিজ রাখো, এবং মমতা তার এগেনস্ট আবার পাল্টা চাল দিয়ে দেখেছে, কয়েক হাজার কোটি টাকা নাকি ওইখানে রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে বলা হয়েছে অরূপ বিশ্বাস তো এখন কোষাধ্যক্ষই নয়, সুভাষিস চক্রবর্তী কোষাধ্যক্ষ হয়েছে, সুতরাং ওর কথার কোনো রকম কোনো দাম নেই। কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় চলে গেছে, দুদিক থেকে ঘিরে গেছে। নাম্বার ওয়ান, এখানে অরূপ বিশ্বাস যে কোষাধ্যক্ষ ছিল
তারপর যে সুভাষিস চক্রবর্তী কোষাধ্যক্ষ হয়েছে, ব্যাংকের কাছে এই ইন্টিমেশনটা তৃণমূল কংগ্রেস দেয়নি। ফলে ব্যাংকের চোখে এখনও তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ ট্রেজারারের নাম অরূপ বিশ্বাস। আর অরূপ বিশ্বাস কি এখানে অভিযোগটা করেছে বা কোন পয়েন্টে ব্যাংকে বলেছে ট্রানজ্যাকশন বন্ধ রাখতে, তার মতে হচ্ছে যেহেতু তৃণমূল এটা পাল্টায়নি, সুতরাং তার নাম যেহেতু জড়িয়ে আছে, এখানে অনলাইনে ট্রানজ্যাকশনের ব্যবস্থা ছিল, সেই ক্রেডেন্সিয়াল অন্য লোকের কাছেও আছে। ফলে এখান থেকে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে এবং কোনো ইলিগাল ট্রানজ্যাকশন করে অরূপ বিশ্বাসকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে, যেটা কিন্তু ব্যাংক খুব সিরিয়াসলি দেখছে। অন্যদিকে সুভাষিস চক্রবর্তীকে সামনে এনে মমতা ব্যানার্জি এটা বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু এই যে ঋতব্রতপন্থী এখন তৃণমূলগুলো রয়েছে, তাদের মধ্যে অন্তত গোটা দশেক এমএলএ রয়েছে যারা এটা নিয়ে রিপোর্ট করে দিয়েছে। এবং একটা অ্যাকাউন্ট নয়, আমরা তো জানতাম তৃণমূল কংগ্রেসের একটা অ্যাকাউন্ট আছে, তিনটে অ্যাকাউন্টে এই অভিযোগটা হয়ে গেছে। কোন কোন অ্যাকাউন্ট? একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে রয়েছে, একটা ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নামে রয়েছে, একটা গোয়া তৃণমূল কংগ্রেসের নামে রয়েছে। এবার এই যে অ্যাকাউন্টগুলো হয়েছে, এখানে নাকি অনেক ইললিগাল ট্রানজ্যাকশন হয়েছে এবং এইটা নিয়ে বিধাননগরের সাইবার ক্রাইম থানাতে একটা অভিযোগ দায়ের হয়ে গেছে, যেখানে নাকি 10 জন বিধায়ক এটা নিয়ে, মানে ওই ঋতব্রতপন্থী বিধায়ক যারা রয়েছে তারা এই অভিযোগটা করেছে। এবং বিধাননগর সাইবার ক্রাইম থানা অটোমেটিক্যালি সেটাকে অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পর সেটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। মানে এই যে এরা তৃণমূলের অ্যাকাউন্টটা নিয়ে যে ফেরেববাজিটা করতো, যে মাতব্বরিটা করতো, এবার সেটার ইনভেস্টিগেশন হবে, সেটা নিয়ে পিসি ভাইকে ডাকাডাকি হবে, সেটা নিয়ে এবার অনেক কিছু জিনিস হতে চলেছে। এবার সবথেকে যেটা ইন্টারেস্টিং এখানে পার্টটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই গোয়া তৃণমূল কংগ্রেসের যে ফান্ডটা রয়েছে সেইটা নিয়ে। কেন? এই অ্যাকাউন্টে, যেখানে আপনারা জানেন 2022 সালে যে গোয়াতে ইলেকশনটা হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস লড়াই করতে গিয়েছিল। অভিষেক ব্যানার্জি বলেছিল না যে লিখে রাখুন, আমি একদম টাইম স্ট্যাম্প দিয়ে বলে দিয়ে যাচ্ছি, গোয়াতে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার হবে। তো পেয়েছে ঘেঁচু, এত বড় গোল্লা নিয়ে ভাইপো চলে এসছে। এবার গোয়াতে 40টা বিধানসভা আসন আছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস লড়াই করেছিল 23টা আসনে, এবং সেই 23টা আসনে লড়াই করে তারা পেয়েছিল গোল্লা। কিন্তু খরচ কত করেছিল জানেন? খরচ করেছিল 47,54,54,00,00,000 টাকা। এবার কেন এই জায়গাটা নিয়ে সকলে আঁতকে উঠছে? তার কারণ হচ্ছে গোয়াতে গভর্নমেন্ট ফর্ম করেছিল বিজেপি, যারা 40টা আসনে লড়েছিল এবং তার মধ্যে 20টা আসনে তারা জয়লাভ করেছিল। বিজেপি খরচ করেছিল 17,75,00,000 টাকা। তার মানে একটা দল যারা ক্ষমতায় এসেছে সেইখানে জেতার জন্য সব আসনে লড়ে যে টাকা খরচ করেছে, তার 3 গুণ টাকা খরচ করে দিয়েছে শূন্য পাওয়ার জন্য অভিষেক ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আর এইখানেই অভিযোগটা উঠেছিল, যেটা ইডি ইনভেস্টিগেশন করছে, যে কয়লা পাচারের টাকা ওইখানে খাটানো হয়েছিল, কয়লা পাচারের কালো টাকা ওখানে সাদা করা হচ্ছিল। মানে এই যে অ্যাকাউন্টের ইনভেস্টিগেশন হয়েছে, এই জলটা বহু দূর অবধি করাবে এবং অভিষেক ব্যানার্জিকে বহু ছুট করানো হবে। অভিষেক ব্যানার্জিকে গোয়া অবধি এই তদন্তের জন্য নিয়ে যাওয়া হতে পারে। অনেক কিছু বড় জিনিস এখানে আসতে চলেছে এবং আইপ্যাকের সঙ্গে কয়লা পাচারের যোগ, ইডি ঢুকেছে, সেখানে সাইবার ক্রাইম ঢুকছে। মানে কীভাবে যে অভিষেক ব্যানার্জি শুধু এই কেসটাতে ঘিরবে, সেটা ভেবেই আমার এখন অবাক লাগছে। তবে মমতার মাথা ব্যথা এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। মমতার সঙ্গে থাকলেই হয় ডিম টমেটো খেতে হবে, আর না হলে পুলিশের কেস খেতে হবে। এরা এত চুরি দুর্নীতি করেছে সকলেই বুঝে গেছে। ফলে একের পর এক নেতা মমতার সঙ্গ ছেড়ে দিচ্ছে। আজকেই যেরকম খবর এলো, গৌতম দেব শিলিগুড়ি যে পুর নিগম রয়েছে সেখান থেকে সে রেজিগনেশন দিয়ে দিয়েছে, আর থাকবে না। কেন থাকবে না? বলছে যে নতুন সরকার এসছে, তারা একটু নিজেদের মতো কাজ চালাক, নাকি অন্য কোনো ব্যাপার আছে। এখানে যে দুর্নীতিটা আছে তার তদন্ত হবে এবং সেখানে বড় কিছু ঝামেলায় পড়ে যেতে হবে, এটা গৌতম দেব বুঝে যাচ্ছে। আপনারা দেখুন একটার পর একটা এদের যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এই পুর নিগমগুলো রয়েছে, যেমন প্রথমে ফিরহাদ হাকিম ছাড়লো কলকাতা, বিধাননগর থেকে কৃষ্ণা চক্রবর্তী ছাড়লো, চন্দননগর থেকে রাম চক্রবর্তী নাকি নাম, ভুলেও গায়ে এদের এত নেতা, তো তিনি ছাড়লেন। প্রত্যেকেই কিন্তু এগুলো ছেড়ে দিচ্ছে এবং ছোটো ছোটো যে মিউনিসিপ্যালিটিগুলো আছে সেখান থেকে তো একদম কাউন্সিলর থেকে আরম্ভ করে যারা চেয়ারম্যান আছে সকলে পদত্যাগ করছে। মানে ওভারঅল মমতার সঙ্গে আর থাকা যাবে না এবং দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে, এই জায়গাগুলো ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে। অন্যদিকে বালু মল্লিক, যাকে এই যে মমতার সমস্ত কমিটি ভেঙে দেওয়ার পর নতুন যে কমিটি করেছিল সেখানে কর্মসমিতির সদস্য করেছিল, সেই বালু মল্লিক বলছে যে তার প্রচণ্ড সুগার আছে, তার কিডনির অবস্থাও খারাপ। যে বালুকে মমতা ব্যানার্জি ভোট প্রচারে গিয়ে বলেছিল যে বালু খুব ভালো ছেলে, চুরি টুরি করে না, ওই সিপিএমের দুর্নীতি ধরে ফেলেছিল বলে সিপিএম বিজেপিকে দিয়ে অ্যারেস্ট করেছিল, সেই বালু মল্লিক বলল যে আমি এই শারীরিক অসুস্থতার কারণে আর তৃণমূলের সঙ্গে কোথাও নেই। বালু মল্লিক তো নিজেই রেশন কেলেঙ্কারিতে ফেঁসে আছে। এবার কি বালু মল্লিক ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করবে? আর ভালো তৃণমূল হতে গেলে বালু মল্লিককে মমতার যেসব পাপ কাজ আছে সেগুলো সব বলে দিতে হবে। এইগুলো যদি হয়, মমতার স্বস্তি বাড়বে না অস্বস্তি বাড়বে?
আর এই প্রতিবেদন যখন করছি তার আগে ব্রেকিং নিউজ পেলাম, নরেন্দ্রনাথ চক্রবর্তী আরেকজন খুব গুন্ডা মস্তান বলে পরিচিত ছিল, তৃণমূলের নেতা, পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিল, এবার হেরে ভূত হয়ে গেছে, সেই নরেন্দ্রনাথ চক্রবর্তীও তার সমস্ত কিছু পদ থেকে রিজাইন করে দিয়েছে। সবাই ছেড়ে দিচ্ছে মমতাকে। মমতার পাশে ভাইপো ছাড়া কেউ থাকবে না এবং ভাইপো কিছুদিন বাদে তিহার জেলে গড়াগড়ি খাবে। এই জায়গা যে আপনাদের বলে দিয়েছিলাম সেই দিকেই পুরো জিনিসটা এগোচ্ছে, একদম ল্যাজে গোবরে হওয়া অবস্থা হয়ে যাচ্ছে। এবং এর মাঝখানেও কিন্তু এরা গোয়ার তুমি ছাড়ছে না। আজকে যেরকম ভাইপো উড়ে গেছিলো দিল্লিতে মাননীয় স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করতে, সেখানে গিয়ে মানে ভাইপো নিজের দলটাকেই উঠিয়ে দিতে চায়। বেসিক্যালি তো রাজনীতির জানে না, বলছে আমি সংবিধান নিয়ে এসেছি, সংবিধানে বলেছে 2/3 অফ দ্য পার্টি। তো পার্টির 2/3 কোথায় হয়েছে? এখানে কয়েকজন গেলে 20 জন 25 জন গেলেও আমার কিছু এসে যায় না, এটাকে মান্যতা দেওয়া যাবে না এবং প্রয়োজনে এরা অন্যায় করেছে বলে এদের সাংসদ পদ উড়িয়ে দাও। এদের সাংসদ পদ যদি উড়িয়ে দেওয়া হয়, বাই ইলেকশন হবে, এখনও 3 বছর লোকসভাটা আছে, বাই ইলেকশন হলে এই ভাইপোর একটা মালও জিতবে? ভাইপোর টিমের একটা মালও কি যেতে পারবে? ফলতা তো দেখিয়ে দিয়েছে, 4%-এর পার্টি হয়ে গেছে। পরের ইলেকশনে সেটাও থাকবে না, নোটার সঙ্গে লড়াই করতে হবে যেরকম অন্য রাজ্যে করতে হয়। তো যাই হোক, এখানে এই জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে যেটা ঋতব্রতর তৃণমূল কংগ্রেস আছে, তাকে তো সিঙ্গেল বেঞ্চ মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও বলে দিয়েছে যে ঋতব্রতই থাকবে, কোনো ইন্টারিম অর্ডার দিচ্ছি না। এবং এরা খুব ভালো করে জানে যে এখন বাজেট সেশন চলছে, বাজেট সেশনে ঋতব্রতই বিরোধী দলনেতা হিসেবে এস্টাবলিশ হয়ে গেছে। একবার যদি এটা হয়ে যায় এস্টাবলিশ এবং বিধানসভার রেকর্ডে চলে আসে, তাহলে 0.000000000% চান্স থাকবে শোভনদেবের আবার এলওপি হওয়ার। কিন্তু ছাড়বে না, গোয়ার তুমি করতে হবে, কেননা এদের টিমে আবার একটা খুব ভালো উকিল আছে, আর যারা আবার মাতাল ফাতাল বলে, রেজিস্টার্ড মাতাল বলে শুভেন্দু অধিকারী খুব সুখ্যাতি করেন। তো তিনি বোধহয় পরামর্শ দিয়েছেন, গেছেন ডিভিশন বেঞ্চে, যেরকম সিঙ্গেল বেঞ্চে থাপ্পড় খেতে হয়েছে হয়তো ডিভিশন বেঞ্চেও সেরকম খেতে হবে। তো এরা গোয়ার তুমি করছে, এরা গায়ের জোর দেখাতে যাচ্ছে, কিন্তু এদের অবস্থা যে ল্যাজে গোবরে, এরা যে কোথাও নেই, সেই জায়গাটাই কিন্তু প্রত্যেক জায়গায় এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এর মাঝখানে মমতার মাথা ব্যথা আরও বাড়িয়ে দিয়েছে। এই দীর্ঘ জেরার পর কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হলো মনোরঞ্জন মণ্ডল। মনে আছে মনোরঞ্জন মণ্ডলকে? বুদবুদের রশি ছিল, মমতার নির্দেশে ওখান থেকে সব টাকা ফাঁকা চুরি করতো বলে কয়লা পাচারের টাকা ঝাড়তো এবং সেটা গ্রিন করিডর করে অভিষেকের কাছে পাঠাতো, এই সব বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আমরা জল্পনা শুনেছিলাম। তো সেই মনোরঞ্জন মণ্ডল, তাকে আবার সাসপেন্ড করার পর মমতা ফিরিয়ে এনেছিল। তো তাকে দীর্ঘদিন পাওয়া যাচ্ছিল না, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু এখন মোটামুটি যেখানেই যে পালিয়ে বেড়াক, পুলিশ তো হাত খুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং চটিচাটারা বেশ কিছু জায়গায় ঝামেলা করলেও ম্যাক্সিমাম জায়গাতেই তো সেই ঝামেলাটা নেই, পুলিশও মনের সুখে কাজ করছে। এই যেমন ওই তারকেশ্বরের একটা ফুটো মস্তান ছিল, খুব বড় বড় কথা বলতো, রামেন্দু সিংহ রায় নাকি, কর্ণাটকে গিয়ে কোথায় বাগেভালি না কোথায় লুকিয়েছিল, পুলিশ গিয়ে একদম ঘাড় ধরে কলার ধরে ছ্যাঁচড়াতে নিয়ে আসছে। তো এরা এই মনোরঞ্জন মণ্ডলও দেখেছিল যে পালিয়ে গিয়ে লাভ নেই, সেই জন্য সিজিও কমপ্লেক্সে এসেছিল দেখা করতে, মানে মনের মধ্যে আশা ছিল আর কি। অরূপ বিশ্বাস গেছে, ছেড়ে দিয়েছে, ভাইপো 3 দিন জেরা ফেস করেছে, ছেড়ে দিয়েছে, একেও ছেড়ে দেওয়া হবে। কিন্তু মালটা বুঝতে পারেনি যে মালটাকে তুলে নেবে, দীর্ঘ জেরার পর মালটাকে তুলে নিয়েছে। এবং তুলে নেওয়ার পর একে যখন কোর্টে প্রডিউস করা হচ্ছে, তখন মারাত্মক মারাত্মক তথ্য নিয়ে আসছে এবং তাতে ভাইপোর হেড একটা আরও বাড়বে। কী কী তথ্য দিয়েছে? এই মনোরঞ্জন মণ্ডলের সঙ্গেই কোটি কোটি ট্রানজাকশানের খবর পাওয়া গেছে, কোটি কোটি টাকার ট্রানজাকশান করেছে এবং তার থেকেও বড় কথা হাওয়ালা যোগ পাওয়া গেছে। এখন ভাবুন, বুদবুদের একটা মানে ওসি বা একজন দুর্গাপুর আসানসোল এই বেল্টে পুলিশ কাজ করে, সে হাওয়ালা যুগে কাজ করছে। এই রাজ্যের পুলিশ সিস্টেম, এই রাজ্যের ইন্টেলিজেন্স সিস্টেম, যেটা মমতার আমলে ছিল, কেউ কিছু জানতো না, মানে সবাই সবটা জানতো এবং জানার পরও এটা করতে দিতে বাধ্য হয়েছিল, কেননা ভাইপোর সঙ্গে ডিরেক্ট কানেকশান আছে। তো সেই সূত্র, এই মনোরঞ্জনের সূত্র ধরে কিন্তু অনেক জায়গায় যাবে। এবং ইডি যেটা কোর্টে আজকে বলেছে সেটা কিন্তু আরও সিগনিফিকেন্ট। ইডি বলছে যে এই যে কয়লা পাচারটা এই বেলটা থেকে হতো না, এখানে প্রচুর সিন্ডিকেট তুলতো, অন্তত 3টে সিন্ডিকেটের খবর ইডি পেয়ে গেছে এখনই। তার মধ্যে 2টো ওয়েস্ট বেঙ্গল থেকে অপারেট হতো, একটা ঝাড়খণ্ড থেকে অপারেট হতো এবং সেখানে এই মনোরঞ্জনের একটা বিশাল বড় স্কিম ছিল, একটা বিশাল বড় গ্যাং ছিল, সেগুলোকে আস্তে আস্তে এক্সপোজ করতে হবে। ফলে এই যে কয়লা পাচারে ভাইপোর কী যোগ আছে তো সকলেই জানে এবং ওই কয়লা পাচারই সবার আগে ওঠা উচিত। এখনও কেন তুলছে না, আমাদের মনে প্রশ্ন জাগে সেই দিয়ে যে ওখানেও কোনো সেটিং ফেটিং হয়ে বসে আছে কিনা। কিন্তু যাই হোক, মানে এদের যে অসুবিধার জায়গাগুলো, এরা কোন জায়গাটায় হাত দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে যেখানটায় হাত দিচ্ছি সেখান থেকে দুর্নীতির পচা দুর্গন্ধ বেরোচ্ছে, ঠিক সেটাই দেখা যাচ্ছে। রোজ কিছু না কিছু এদের বিরুদ্ধে বেরোচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই উঠছে যে এত কিছুর পরেও ভাইপোকে ছাড় দিয়ে রেখেছে কেন?
আমি আজকে একটা জায়গায় বললাম যে ভাইপো বেসিক্যালি জিওল মাছ হয়ে গেছে, একে এখন জিয়ে রেখেছে, চাইলেই যে কোনো দিন তুলে নিতে পারে। যখন দেখবে যে একটু এদিক ওদিক হচ্ছে, ওই ভাইপোকে তুলে নিয়ে বাকি সব জায়গা ঢেকে দেবে আর কি, সেই ভাইপোর খবরটা তো ব্রেকিং নিউজ হয়ে যাবে। সো বেসিক্যালি এখনও আমার ব্যক্তিগত ধারণা, এর দয়াতে ভাইপো বাইরে আছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে জেলে যাবে। কিন্তু তা সত্ত্বেও এটাই বলবো যে পাপ এরা করেছে